সলিড পাথর কেটে কেটে এগুলো বানানো হয়। এই যে দেখেন এখানে শিলপাটা, এগুলো কি স্থানীয় পাথর নাকি ইন্ডিয়ার পাথরের? এগুলো ইন্ডিয়ান না বাংলাদেশি? কেউ কেউ বাংলাদেশ, কেউ কেউ ইন্ডিয়া, কেউ কেউ পাকিস্তান, কেউ কেউ হিন্দুস্তান। এগুলো স্থানীয় নাকি ইন্ডিয়া থেকে আনছেন? স্থানীয় আছে, কিছু ইন্ডিয়ান আছে, জঙ্গলের থেকে অনেক চুরি করে, কিছু ডাকাত আছে, কিছু সন্ত্রাস আছে, উচ্চা উচ্চা আছে, মদের বোতল টোতল খায়, ফ্যান টাইট উই লাগাই আমি ভদ্রলোক। সবাই খারাপ, শুধু কাকা কাকা একা ভদ্রলোক। বলুন তো এই দোকানগুলো বাংলাদেশের ঠিক কোন জায়গায় হতে পারে? অবশ্যই এটা সীমানাবর্তী কোনো অঞ্চলের, কিন্তু আসলে ঠিক কোন জায়গায় আজকে আমাদের গন্তব্য তা জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে সিলেট ভ্রমণের আমাদের তৃতীয় দিন। আমরা এখন সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি। আমরা এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট 5 বাই হোটেলে যাচ্ছি। চলুন ওখানে আমাদের নাস্তা সেরে নেই এবং দেখা যাক ওখানে কি কি খাবার পাওয়া যায়। আমার সাথে ছোট ভাইদের খুব নাজেহাল অবস্থা। ওদের দেখলে অবশ্য আমার বড় ভাই মনে হয়, কিন্তু আসলে ছোট। 5 বাই রেস্টুরেন্ট হচ্ছে সিলেটের সবচেয়ে বিখ্যাত একটি রেস্টুরেন্ট। সিলেটে এসেছেন আর 5 ভাইয়ের নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া ভারী দায়। বন্ধুরা, আমরা এখন 5 বাই রেস্টুরেন্টে আসছি। এটা সিলেটের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। চলেন আমরা ভিতরে যাই। এখানকার ভর্তা ভাত খুবই বিখ্যাত। ব্রেকফাস্টের ভেতরে সকালবেলা নেহেরি খুবই বিখ্যাত এখানকার। আমরাও তাই নেহেরি খাওয়ার জন্য এখানে এসেছি। দেখা যাক নেহেরি পাওয়া যায় কিনা। আছে কি? কি পায়া নাই? আছে স্যুপ আর পুরো আমরা নেহেরি খাওয়ার জন্য আসি, কিন্তু এখানে নেহেরি খুব সকাল সকাল শেষ হয়ে যায়, তাই আমরা এটা এখন আর পাচ্ছি না। দেখি এখন চিকেন স্যুপ খাবো, দেখি এটা কেমন। বন্ধুরা, আমাদেরকে পরোটা দিয়েছে, এরা তেল ছাড়া পরোটা নিয়েছে। পরোটাটি ভালো। সুমন, এগুলো তেল ছাড়া না? আর এটা হচ্ছে আমাকে তেল দিয়ে দিছে, এখনো অন্য খাবার আসে নাই। এগুলো হচ্ছে কলিজা। কলিজা নাকি? না, আর গেলে কলিজা গরু কলিজা দেবে। হ্যাঁ বন্ধুরা, আমার মুরগির স্যুপ চলে এসেছে। নেহেরি পেলাম না, তাই এখন মুরগির স্যুপই খেতে হবে, আর কিছু করার নাই। পায়াও নেই, ওরা গরুর কলিজা নিয়েছে, তা দিয়ে খাচ্ছে। খাবার ভালো না? ইনশাআল্লাহ। কেমন খাবার কেমন চলতেছে? বন্ধুরা, আমরা এখন খাচ্ছি। আমার খাবার হচ্ছে এগুলো। তাহলে খাবার পরে খাবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, আমরা এখন 5 বাই রেস্টুরেন্ট থেকে রওনা দিয়েছি। এখান থেকে সোবাহানি ঘাট যাব, ওখান থেকে বাসে করে আমরা জাফলং যাব। আপনারা যারা সিলেটে বেড়াতে আসবেন তারা এখানকার সোবাহানি ঘাট নামক একটা জায়গা থেকে বাস ছাড়ে ওই জায়গাটার সন্ধান করবেন। ওখান থেকে বাসে গেলে আপনারা তাড়াতাড়িও যেতে পারবেন, কমফোর্টেবলিও যেতে পারবেন, পাশাপাশি আপনাদের খরচটা অনেক কম লাগবে। আর যদি সিএনজি রিজার্ভ করে যান সেক্ষেত্রে ভাড়াও বেশি পড়ে এবং যাতায়াতের কমফোর্টটাও নষ্ট হয়ে যায়। তবে সিএনজিতে গেলে একটা সুবিধা আছে, আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন এবং তাড়াতাড়ি আবার ফিরে আসতে পারবেন। আবার সিকিউরিটির দিক থেকে চিন্তা করলে সিএনজির চেয়ে বাসের সিকিউরিটি অনেক বেশি। অনেক সময় সিএনজি ছিনতাই হয়, সেক্ষেত্রে বাস বা বড় ট্রান্সপোর্টের ছিনতাইয়ের সম্ভাবনা অনেকটাই কম। বন্ধুরা, আমরা বাস কাউন্টারে চলে এসেছি। এখান দিয়ে জাফলংয়ের বাস যায়। আমরা এখন জাফলংয়ের বাসে উঠবো। কত করে ভাড়া? কত? হ্যাঁ, কি কয় আগে না 70-90 টাকা ছিল। বন্ধুরা, আমরা গেটলক গাড়িতে যাব, কারণ এটার ভাড়া 150 টাকা, কিন্তু ওইটা যেতে একটু কম সময় লাগে। সিট আছে কোনটা কোনটা? পিছনে, সামনে নাই? পিছনে লাফাইব গাড়ি। কত করে ভাড়া জাফলং? বন্ধুরা, 110 টাকা করে ভাড়া। এটা হচ্ছে বাস, এই গাড়িতে ভাড়া হচ্ছে 110 টাকা করে। আমরা অবশেষে বাসে বসেছি। গাড়ি একটু স্টপেজ বেশি দেয়, যার কারণে যেতে সময় বেশি লাগে। তারপরও মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা ইনশাল্লাহ জাফলং চলে যেতে পারবো। কতক্ষণ লাগবে যাইতে আমাদের? জাফলং 2 ঘন্টা লাগবে। মাঝে মাঝে যাত্রী নেবেন নাকি? অবশেষে আমাদের বাস যাত্রা শুরু করেছে। মূলত লোকাল বাসের চেয়ে ডাইরেক্ট বাসে গেলে আমাদের অনেকটাই লাভ হতো, কিন্তু সেটা ঘুরে আসার পরে আমরা উপলব্ধি করলাম এখান থেকে লোকাল বাস মোটামুটি 2 ঘন্টা সময় নেয়,
আর জায়গায় জায়গায় একটু বেশি সময়ই দাঁড়ায়। অন্যদিকে গেটলক বাস কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দিবে। অবশেষে আমরা সিলেট জাফলং রোডে ঢুকে পড়েছি। এই রাস্তাটি গত দিনের ভোলাগঞ্জের রাস্তার তুলনায় অনেকাংশে ভালো এবং চারপাশের পরিবেশও অত্যন্ত মনোমুগ্ধকর। মূলত এই রাস্তাটি ভালো হওয়ার কারণেই এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না। তবে ভোলাগঞ্জের চেয়ে এখানকার দূরত্ব কিন্তু অনেক বেশি। তারপরও ভালো রাস্তা হওয়ার কারণে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারি। আর অন্যদিকে বিছানাকান্দির বেহাল দুর্দশাযুক্ত রাস্তা তো আপনাদেরকে গতকালকেই দেখিয়েছি। সেই হিসাবে এটা তো মধ্যপ্রাচ্যের হাইওয়ে। বন্ধুরা, এটা হচ্ছে শাহপরানের মাজার। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার দেখে আমরা আবার সিলেটের চা বাগানের ভেতরে ঢুকে গেলাম। মূলত এই সিলেটের যেই প্রান্তেই আপনারা যান না কেন, সব জায়গায় আপনারা চা বাগান খুঁজে পাবেন। বন্ধুরা, এখানে একটা মধ্যাহ্ন বিরতি দিয়েছে, আমরা একটু নামি। আমরা এখন হরিপুর বাজারে দাঁড়িয়েছি। এখানে বাস কিছুক্ষণ সময় দাঁড়ায়, 5 থেকে 7 মিনিটের একটা বিরতি নেয়, এরপরে আবার যাত্রা শুরু করবে। আমরা হরিপুর থেকে আবার যাত্রা শুরু করেছি। আমরা এখন বিলের ভেতর দিয়ে যাচ্ছি। দুই পাশে বিলের ভেতর দিয়ে রাস্তা করা হয়েছে, তার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি। নদীর উপরে সেই ব্রিটিশ আমলের আয়রন স্ট্রাকচারের ব্রিজ এখনো দেখা যায়। এই জাফলং এর রাস্তায় চলতে চলতে আপনাদের চোখে পড়তে শুরু করবে সবুজ ক্ষেত। এই ক্ষেতগুলো কিন্তু আসলে ক্ষেত নয়, এগুলো সবই হাওরের অংশ। তবে এখন বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার কারণে এই হাওরে কোনো পানি নেই। আর যতই আপনারা জাফলং এর কাছাকাছি যাবেন, ততই আপনাদের চোখে পড়তে শুরু করবে পাথর ক্র্যাশিং জোন। এবং আরো কিছুটা কাছে গেলে তো আপনারা ভারতের পাহাড়গুলো দেখতে পাবেন। এই পাহাড়গুলোই আমাদেরকে জানান দিচ্ছে আমরা আসলে জাফলং এর কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমরা 0 পয়েন্ট জাফলং চলে এসেছি। আমরা এখন নামবো। এখানে আবার কিছু অটো আছে, এই অটো নিয়ে যায়। 0 পয়েন্ট কত করে? 10 টাকা ভাইয়া। আমরা এখন অটোতে করে 0 পয়েন্ট যাচ্ছি। ওখানে গিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাব। এই জাফলং এ ঢুকেও কিন্তু আপনাদের চোখে পড়বে অনেকগুলো পাথর ক্র্যাশিং জোন। মূলত বাংলাদেশের তামাবিল বর্ডারটি জাফলং এ অবস্থিত। এখান দিয়েও প্রচুর পরিমাণে পাথর বাংলাদেশে ঢোকে এবং এই পাথরগুলো এখানেই প্রসেস করে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। চলতে চলতে রাস্তার দুই পাশের পাথরই আমাদেরকে বলে দিচ্ছে এখানে আসলে প্রচুর পরিমাণে পাথর আমদানি করা হয়। বন্ধুরা, আমরা 0 পয়েন্ট চলে এসেছি। আমরা এখন নামছি। এটা হলো জাফলং 0 পয়েন্ট। এখান থেকে আমাদের হাঁটা শুরু করতে হবে। বাস স্ট্যান্ডের এইখানে রেস্টুরেন্ট রয়েছে, এদিকে টয়লেট আছে, ইজারাভুক্ত টয়লেট। এদিকে কিছু দোকানপাট আছে, এখানে ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়, এদিকে সামগ্রিক জিনিসপত্র পাওয়া যায়, মহিলাদের বিভিন্ন আইটেম। এখানে বিভিন্ন রকম মশলা আছে। এগুলো ইন্ডিয়ান না বাংলাদেশি? কেউ কয় বাংলাদেশ, কেউ কয় ইন্ডিয়া, কেউ কয় পাকিস্তান, কেউ কয় হিন্দুস্তান। হিন্দুস্তানের? আচ্ছা। কেউ কয় খাইসা, কেউ কয় উলেট্টা, কেউ কয় বাদাইমা। এখানে এগুলো হচ্ছে চা পাতা, আপনারা চা পাতা নিতে পারেন। এগুলো স্থানীয় নাকি ইন্ডিয়া থেকে আনছেন? হ্যাঁ, স্থানীয় নাকি ইন্ডিয়া থেকে আনছেন? কিছু স্থানীয় আছে, কিছু ইন্ডিয়ান আছে, আচ্ছা, জঙ্গলের থেকে আনি চুরি করে। ওহ গুড। এখানে কিছু স্থানীয় আছে, কিছু ইন্ডিয়ান আছে, কিছু চোর আছে, কিছু ডাকাত আছে, কিছু সন্ত্রাস আছে, হ্যাঁ, লুচ্চা বুচ্চা আছে, হ্যাঁ, মদন বোতল টোতল খায়, ফ্যান টাই তুই লাগাই আমি ভদ্রলোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই খারাপ, শুধু কাকা কাকা একা ভদ্রলোক। এখানে আচার আছে, আচার কিনতে পারেন। এখানে বিভিন্ন রকম ব্যাগ ট্যাগ আছে, বিভিন্ন ট্যুরিস্ট ব্যাগ। এখানে আসলে দুই পাশ জুড়ে অসংখ্য দোকান, আপনারা আসলে এগুলো ঘুরে ঘুরে দেখবেন। আমরা যেতে যেতে আরও আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে পাথরের উপরে বিভিন্ন রকমের নাম লিখতে পারবেন। এগুলো কিন্তু স্টোন, আপনারা দেখেন এই যে পাথর, এর উপরে আপনাদের নামও লিখে নিতে পারবেন। নাম লিখে দেন? নাম লেখার জন্য কি অর্ডার দিতে হয় নাকি? দেখেন এখানে বিভিন্ন রকমের নাম লেখা আছে। এই যে পাথরগুলো কেটে কেটে পাটা পোতা বানানো হয়, এমনটা দেখতে পাচ্ছেন। এরকমের সলিড পাথর কেটে কেটে এগুলো বানানো হয়। এখানে শিলপাটা পাওয়া যায়, সব পাথরের তৈরি, অনেকে সেখান থেকে কিনে নেয়। এই যে দেখেন এখানে শিলপাটা। এগুলো কি স্থানীয় পাথর নাকি ইন্ডিয়ার পাথরের?
এগুলো ভারত থেকে যেসব পাথর আসে সেগুলো কেটে কেটে এরা এখানে বিক্রি করে। খুব সুন্দর সুন্দর শিলপাটা, পুঁতা ইত্যাদি পাওয়া যায়। হাম্বল দিস্তাও আছে, আপনারা হাম্বল দিস্তা নিতে পারেন। বিভিন্ন সাইজের পাটা আপনারা নিতে পারবেন। এখানে বিভিন্ন সাইজের পুঁতা আছে এবং বেশ ভালো পাথরের। পাশে বেশ কয়েকটা দোকান আছে, আপনারা আসলে ঘুরে ঘুরে পছন্দ করে নিতে পারবেন। আমরা কত করে কেজি? কেজিতে বেছে না? ও পিস 10 টাকা। কি আমরা 10 টাকা করে? কত? 30 টাকা। কি কোন ছোট গুলো একটা দেন, কত টাকা করে? 10 টাকা। এই নেন এটা খান। এতে উড়াও। না না এত না, এগুলো খাবো না। এটা কি? কদবেল। মুট করে উড়াও। হ্যাঁ বানাইছি। কয় টাকা এটা? 30 টাকা দেবেন। 20 টাকা, 20 টাকা রাখেন। আরে ভাই দুইটা নে, একটা বেশি 30 টাকা। বন্ধুরা এটা হচ্ছে কদবেল বানায় রাখছে। খাবো। এখানে বিভিন্ন ইন্ডিয়ান পণ্য আছে, সাবান আছে, কসমেটিক্স, কিছু চকলেট আছে, যেগুলো অন্য অন্য জায়গায় দেখা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো কসমেটিক্স, চকলেট, সাবান ইত্যাদি নিতে পারবেন। এখানে আছে চা পাতা, এগুলো হচ্ছে পাটা পুঁতা, আপনারা এখানে শিলপাটা পুঁতা কিনতে পারবেন। দুই পাশ জুড়ে আসলে অসংখ্য দোকান এবং প্রতিটা দোকানে মোটামুটি একই টাইপের মালামাল পাওয়া যায়। বন্ধুরা এখান থেকে কিছুটা হেঁটে আমাদের জাফলং 0 পয়েন্টে যেতে হবে। আর এই দুই পাশের পথ জুড়ে অসংখ্য দোকান রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। এখানে শর্ট প্যান্ট, জুতা, বিভিন্ন চকলেট আইটেম, কসমেটিক্স আইটেম, চশমা, পাথরের তৈরি বিভিন্ন স্ট্রাকচার, অনেক কিছুই আছে। এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে আপনারা ইন্ডিয়ান পাহাড়গুলো দেখতে পারবেন। আমরা এখন ইন্ডিয়ান পাহাড়ের ভিউ পয়েন্টে এসেছি। এখানে কয়েকটা বেঞ্চ বানানো রয়েছে, অনেক দর্শনার্থী এসে এখানে ছবি তোলে। আসলে এই কাঁটাতারের বেড়ার পরে হচ্ছে ভারত, ওইদিকে আর যাওয়া যায় না, এজন্য এটা বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে। আপনারা এই পর্যন্তই যেতে পারবেন, এরপর আর যাওয়া যাবে না। আর ওই দূরে পাহাড়ে ভারতীয় বাড়িঘর দেখা যাচ্ছে। যে যত বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ভারতীয় বাড়িঘর। এখান থেকে উঁচু এই পয়েন্টটা থেকে ওই যে দূরে জাফলং দেখা যাচ্ছে। আমরা ওই জাফলং এর ওই 0 পয়েন্টে যাব। সবাই এখানে বসে বসে ছবি তোলে। ভিউ পয়েন্ট দেখে আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এখান থেকে অনেকটা পথ আমাদের নামতে হবে। বন্ধুরা এই যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতীয় সীমানার বেড়া। এদিকে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, আপনারা ভুলেও এইদিকে ঢুকবেন না। এই পাহাড়ের অর্ধেক অংশ বাংলাদেশের মধ্যে, অর্ধেক অংশ ভারতীয়দের মধ্যে। এখান দিয়ে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমাদেরকে যেতে হবে। এখানে সিলেটের চায়ের বিপুল সমাহার রয়েছে, কিন্তু এগুলো খুব ভালো কোয়ালিটির না, নর্মাল কোয়ালিটির। তবে সিলেটের বাগানের চা, যে এখানে এইগুলো হচ্ছে খুব ভালো কোয়ালিটির চা, এগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটির। বিভিন্ন কোয়ালিটির চা আপনারা পাবেন। এখানে বিভিন্ন কসমেটিক্স আছে। এই জাফলং এ আসলে সব জায়গায় আপনারা দোকান খুঁজে পাবেন, এমনকি সিঁড়ি দিয়ে নামার সময় আপনাদের চোখে পড়বে হরেক রকমের দোকান। তবে এখানকার সবগুলো দোকানে কিন্তু কম বেশি একই রকমের পণ্যই পাওয়া যায়। তাই এখান থেকে কোনো কিছু কিনতে চাইলে দামটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। এখানে পাহাড় থেকে নামার জন্য চমৎকার সিঁড়ি করা রয়েছে। প্রচুর দর্শনার্থী প্রতিদিন এখানে আসে। উপরে আপনারা যেমন দোকান দেখেছেন, নিচেও কিন্তু প্রচুর দোকান রয়েছে। যে দেখেন বাবু ঘুমায় গেছে, আমরা যাচ্ছি, সেও জাফলং দেখতে যাচ্ছে। মাশাআল্লাহ। আমরা এখন পাহাড়ের প্রায় নিচে নেমে এসেছি। সামনে অনেকটা পথ হাঁটতে হবে, কারণ ওইদিকে হচ্ছে মূল পাথরগুলো এবং ডাউকি লেকের অংশ বিশেষ, যেখানে বাংলাদেশের সবচেয়ে ক্লিয়ারেস্ট পানি দেখা যায়। অবশেষে আমরা জাফলং এর পাথরের সমুদ্রে চলে এসেছি। এখান দিয়ে যতদূর চোখ যাবে শুধু পাথর আর পাথর। বর্ষাকালে এই অঞ্চলগুলো পানিতে ডুবে থাকে, তাই এই পাথরগুলো তখন পানির উপর দিয়ে দেখতে হয়। আর শীতকাল এলে দিব্যি আপনারা এর উপর দিয়ে হেঁটে বেড়াতে পারবেন। বন্ধুরা আমরা এখন জাফলং এর পাথরের মাঝ দিয়ে হাঁটছি। এখানের আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে এখানকার পাথর, সামনে পাথরের সমুদ্র একদম, আর পাশে নদীটি বয়ে চলছে। সবকিছু মিলিয়ে অত্যন্ত চমৎকার দৃশ্য। এখানকার পাথরগুলো খুব সুন্দর, দেখেন এক একটা এক এক রকমের। হাজার হাজার বছর ধরে এই পাথরগুলো এখানে জমা হয়েছে। এখানের সবচেয়ে সুন্দর জায়গাটা আমরা এখন এসেছি, চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে অনেক বড় বড় পাথর রয়েছে। আসলে জাফলং এর পুরোটাই এরকমের বড় বড় পাথর। দূরে হচ্ছে ওই যে হচ্ছে পিএসএফ এর ক্যাম্প, এটা হচ্ছে ভারত, ওখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এখানকার পাথর সব সময় এরকমই থাকে, কারণ এই জায়গা থেকে পাথর উত্তোলন করা নিষিদ্ধ। মূলত পাথর উত্তোলনের জন্য এই জাফলং এর নদীর ভেতরে আলাদা আলাদা জায়গা রয়েছে।
তবে এসব জায়গা থেকেও পাথর উত্তোলন করা হয়, তবে সেটা প্রয়োজন অনুসারে। যখন ভারত থেকে পাথর এসে বেশি পরিমাণে এখানে জমে তখনই শুধুমাত্র পাথর উত্তোলনের অনুমতি দেয়া হয়, তাও একটা নির্দিষ্ট পরিমাণের। অর্থাৎ সৌন্দর্য বজায় রাখার জন্য যতটুকু পাথর দরকার ততটুকু রেখে অন্যান্য জায়গা থেকে পাথর উত্তোলনের অনুমোদন দেয়া হয়। আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, কারণ আগামী পর্বে জাফলং এর অন্যান্য সৌন্দর্যমণ্ডিত জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর মধ্যে উল্লেখযোগ্য জায়গাগুলো হচ্ছে খাসিয়াপল্লী, খাসিয়াদের রাজবাড়ি, জাফলং চা বাগান, সংগ্রামপুঞ্জি ঝর্ণা এবং জাফলং এর নদীতে গোসল করার অপরূপ দৃশ্য। এবং তার সাথে সাথে আরো জানবেন জাফলং এর ইতিহাস এবং এর বর্তমান হালচাল। সে পর্যন্ত তাহলে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।